বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমে আপনার পরিচয় জানতে চাচ্ছি। আমি নেসার আমিন। আমি লেখক, অনুবাদক। এখন পর্যন্ত আমার প্রায় 31টি বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে 13টি হচ্ছে অনুবাদ, আর বাকিগুলো আমার মৌলিক বই। মূলত মৌলিক বই বলতে ফোকাস বলি, ফোকাস হচ্ছে ইলেকশন, আমাদের ইলেকশন ব্যবস্থা, আমাদের ইলেকশনের ইতিহাস এবং এখন যে ইলেকশনের যে প্রবণতা, সব মিলিয়ে আমি আমার একটা বই প্রকাশ করেছি ইলেকশন নিয়ে। ঐতিহ্য, বেশ বড় বই, প্রায় 928 পেজের বই, 32 টাকা দাম। ঐতিহ্য আমার ইলেকশনে আরেকটা বই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা, সেটা বেশ বড় বই। তো নির্বাচনে আমি লিখি, পত্রিকায় কলাম লিখি। আর এর বাইরে মৌলিক বইয়ের মধ্যে বেশ কিছু জীবনী, যেমন ইলন মাস্ক, জ্যাক মা, বিশ্বের যারা বিলিয়নিয়ার, তাদের নিয়ে আমার বেশ কিছু বই আছে। আর এর বাইরে অনুবাদগুলো মূলত হচ্ছে মোটিভেশনাল, বা যেটাকে আমরা বাংলায় বলি আত্ম উন্নয়নমূলক বই, সেলফ ডেভেলপমেন্টের বই। এবং থিঙ্ক অ্যান্ড গ্রো ইজ খুব বিখ্যাত বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড, টাইম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময় আমি একটা বই অনুবাদ করেছি, সেটা হচ্ছে দ্য রুলস অফ লাইফ। এর আগে অবশ্য আমি এই সিরিজের আরেকটা বই, রিচার্ড টেম্পারের লেখা দ্য রুলস অফ ওয়ার্ক, সেটাও অনুবাদ করেছি। হ্যাঁ, এবার যে বইটা আসছে সেটা হচ্ছে দ্য রুলস অফ লাইফ। তো এখন পর্যন্ত 13টি অনুবাদ বই, আর এর বাইরে আরো যে মৌলিক বইগুলো সব মিলিয়ে আমার 31টি বই আছে। তো লেখালেখির সঙ্গেই আছি, থাকার চেষ্টা করি, ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করি, এবং একই সঙ্গে আমি বই পড়া আন্দোলনের সাথে যুক্ত। আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং নানান মাধ্যমে বই পড়া আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করি। বইয়ের প্রচার প্রসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি চেষ্টা করি বইয়ের কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, কিংবা মানুষ বই কিনুক, বই পড়ুক। এই বইমেলায় এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, বইমেলা যেটা হয়, এখানে একটা মিলন মেলা, লেখক, পাঠক, প্রকাশক সবার মধ্যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া, আর আমাদের পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। আমরা একে অপরকে চিনতে পারি, তা নানান জনের নানান কাজ করে, নানান ধরনের বই করে অনেক লেখক। সেই লেখককে আমরা একসঙ্গে আমাদের চোখের সামনে পাই, প্রকাশককে পাই। আর বইমেলায় যেটা হয়, একটা জায়গায় সব বই থাকে, মানে সবগুলো প্রকাশনা চলে আসে, যে কারণে আমি চাইলে আমার পছন্দের বই কিনতে পারি। এবং আমি আমার এই যে বই দেখা, সেটা কিন্তু একটা জ্ঞান, যে আমি হয়তো এই মেলায় হয়তো একটা বই কিনলাম না, বা আমার সামর্থ্য নাই, কিন্তু আমি একটা প্ল্যান করতে পারি, কিংবা নোট রাখতে পারি, বা একটা আমার ক্যাটালগ নিতে পারি, প্রকাশনীগুলো নিয়ে পরবর্তীতে আমি কিনতে পারি। অর্থাৎ একটা বই মেলায় যখন আমি আসি, আমি যখন স্টলে ঘুরে ঘুরে বই দেখি, তখন আমি বুঝতে পারি যে আমি অনেক কম জানি, যে দুনিয়াটা কত বড়, কত বিষয়ে লেখা হয়, কতজন কত বিষয়ে লিখলেন। আমার খুব বেশি বই পড়া হয়নি, অনেক কম জানি। তো যেটা হয় যে আমি হয়তো এবার বই মেলায় হয়তো অনেক বই কিনলাম না, কিন্তু বই দেখার মাধ্যমে আমার জ্ঞান তৈরি হয়, নানান কোন বিষয়ে কি বই হয়। হ্যাঁ, স্পৃহা, বই পড়ার স্পৃহা জাগে। একই সঙ্গে কত বিষয়ে কত বই হয়, তো ওই জ্ঞানটা তৈরি হয়। আপনার প্রিয় লেখক কে, যার লেখা আপনি পড়তে পছন্দ করেন, ভালোবাসেন? প্রিয় লেখক বলাটা খুব কঠিন, হঠাৎ করে প্রশ্ন করলে। এটা একটা সময়ের তালে তালে যখন আমরা আমাদের যে বিকাশ, তার সঙ্গে সঙ্গে সম্ভবত লেখক পরিবর্তন হয়। একটা সময় স্কুল লাইফে কিংবা কলেজে আমরা যখন বই পড়তাম, তখন হয়তো আমরা একটু সহজ বইগুলো কিংবা উপন্যাস পড়তাম। হয়তো তখন আমার খুব ফেভারিট লেখক ছিল হুমায়ুন আহমেদ। কিন্তু এখন যেহেতু আমি এখন যে ধরনের কাজ করি, আমি ওই কেন্দ্রিক বই পড়ি। এখন হয়তো লেখক যদি বলি মহিউদ্দিন আহমেদ, আকবর আলী খান, আমি তাদের বই এখন বেশি পড়ি। হ্যাঁ, তো সুতরাং আমার এখন প্রিয় কারা যদি বলি, সেক্ষেত্রে এই যে তালিকা বললাম, যে আকবর আলী খান কিংবা মহিউদ্দিন আহমেদ, ওনাদের বইগুলো হয়তো সামনে দিকে চলে আসবে। প্রশাসনিক এবং নির্বাচনী ব্যবস্থা, পাশাপাশি আমি যদি বলি রাজনৈতিক ইতিহাসের বইগুলো আপনি এখন বেশি পছন্দ করেন? জি,
আপনার এমন কোন বই আছে যেটা আসলে পড়ার পর আপনার চিন্তা ধরনটা চেঞ্জ হয়েছিল, আপনার ভেতরে এখন সেটা নাড়া দেয়, এমন কোন বইয়ের নাম? হ্যাঁ, আমি মানে একদম এই প্রশ্ন আশা করছিলাম যে মানে বলে না যে বই মানুষকে বদলে দেয়, বই মানুষকে আলোকিত করে। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা বই অনুবাদ করেছি, আমার মৌলিক বই না, এটা হচ্ছে যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা মানে আমি মনে হয় যে আমি আগে যা কাজ করতাম, কাজের স্পৃহা, এই বইটা আমাকে নতুন করে জায়গায় তুলছে এবং অনেক পাঠক, আমার এই বইটার পঞ্চম মুদ্রণ চলছে। এটা সূচিপত্র থেকে প্রকাশিত হয়েছে 2018 বই মেলায়, এখন পর্যন্ত পঞ্চম মুদ্রণ। এবং প্রচুর পাঠক আমাকে ফোন করে বলছে যে আপনার এই অনুবাদের এই বইটা পড়ে মানে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে। এবং এই বইটা লেখক যে নেপোলিয়ন হিল, তিনি 25 বছর গবেষণা করছেন বইটা লেখার জন্য। তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের 1930-এর দশকে যে মন্দা হয়, তখন ফ্রাঙ্কলিন রুজভেল্ট ছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট, তিনি তার উপদেষ্টা ছিলেন এবং তার অনেকগুলো সেলফ মোটিভেশন বই আছে। তো তার মধ্যে এই বইটা অন্যতম। তো এই বইটা আমি, লেখক নিজেও এই বইটা বলছেন যে বারবার এটা বইটা পড়েন। আমি যখন মনে করি যে আমার মধ্যে মোটিভেশন কমে গেছে কিংবা আমি কাজের স্পৃহা পাচ্ছি না, তো আমি এই বইটা, আমি অনুবাদক, এটা আমি আবার নিজে পড়ি। হ্যাঁ, তো এই বইটা আসলেই খুব ভালো একটা বই। আরেকটা বই কিংবা বইয়ের কথা না বললেই নয়, সেটা আমার লেখা, নিজের লেখা, ইলন মাস্ক বইটার নাম। এটা করেছে মাতৃভাষা প্রকাশ। ইলন মাস্ক মানে তার জীবনটা যখন পড়ি মানে মনে হয় যে কত না কি করা সম্ভব এক জীবনে, যদি কেউ চায় যে আমি কিছু করে দেখাবো, মানে আমার ফিল্ডে কিংবা আমার ফিল্ডেরও বাইরে। ইলন মাস্ক, আমরা যেটা হয় যে আমরা জানি ইলন মাস্ক এখন বিশ্বের এক কিংবা 2 নম্বর ধনী, যে ফোর্বসের যে তালিকা। আমরা অনেক ধনী মানুষকে দেখি যারা আসলে শুধু নিজের ব্যবসায়ী, কিন্তু ইলন মাস্ক কিন্তু শুধু ব্যবসায়ী না, একই সঙ্গে ডিজাইনার, সে প্রকৌশলী, সে একদম তার কারখানায় কাজ করে এবং অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি মানে যেসব আমরা সাধারণত কমফোর্ট জোনে কাজ করি যেগুলো সম্ভব, ইলন মাস্ক এমন কিছু প্রকল্প, স্পেস এক্স কিংবা অনেকগুলো প্রকল্প যেগুলো উনি করেছেন, সেগুলো সবই ছিল মানে যেটা মানুষের কল্পনার বাইরে। সে হয়তো ভাবে না যেটা মানে এটা সম্ভব, মানে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যে রকেট বানাবে, এটা ইলন মাস্ক আগে সম্ভবত কেউ ভাবে নাই। তো এবং ইলন মাস্কের যে উত্থান, মানে এত দ্রুত উত্থান, একটা ব্যক্তি, একটা মানে এত বিরাট একটা প্রতিষ্ঠান, এতগুলো প্রতিষ্ঠান। আপনারা জানেন যে টিকটক সে বাই করেছিল গত বছর এবং সেটা কিন্তু এক্স। তো ইলন মাস্ক নিয়ে আমি যখন বই লিখলাম, তো ইলন মাস্ক আমাকে বেশ অনুপ্রেরণা যোগায়। একই সঙ্গে আমার আরেকটা বই জ্যাকমো মানে তরুণ যারা উদ্যোক্তা, তাদের জন্য মানে শূন্য থেকে কিভাবে হিরো হওয়া যায়, তার একটা বড় উদাহরণ। আমরা তো একটা কথা প্রায় শুনি যে এখন মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে। আপনি কি মনে হয় আসলে বই পড়া কমিয়ে দিয়েছে, নাকি ডাইভার্সিফাইড ফিল্ডের কারণে আসলে পাঠক ছড়িয়ে ছিটিয়ে গেছে? এখন যেটা হয়েছে, যেহেতু ডিজিটাল মাধ্যম মানে অনেকগুলো প্রযুক্তি আমাদের সামনে চলে আসছে, ডিভাইস যেটা বলি আমরা, মোবাইল কিংবা কম্পিউটার, এসব কারণে এটা খুব স্বাভাবিক যে মানুষ যেখানে একটু কমফোর্ট পাবে কিংবা বেশি বিনোদন পাবে কিংবা তার কাছে যে চিত্তাকর্ষক হবে সেটা সে নিবে। তো সেটারই একটা প্রভাব যে আমরা দেখি যে আগে মানুষ একটা তো হচ্ছে বই পড়ে জ্ঞান অর্জন, একই সঙ্গে বই পড়ে যে বিনোদন পাওয়া, সেটা মানুষ বই থেকে নিত। একই সঙ্গে হয়তো মানুষ আরো অনেকগুলো শখ ছিল মানুষের, সিনেমা দেখা কিংবা গার্ডেনিং করা, ভ্রমণ করা, এগুলো মানুষের একটা বিনোদনের অংশ ছিল। এখন বিনোদনের এই মাধ্যমটা চেঞ্জ হয়ে চলে আসছে যে ডিভাইসে কিংবা সোশ্যাল মিডিয়াতে একই সঙ্গে অনেক জিনিস মানুষ পায় একটা জায়গায়। তো একটু বই পড়ার প্রবণতা কিংবা বই কেনার প্রবণতা আমরা একটু কম দেখি। তবে আবার যারা সিরিয়াস পাঠক, যারা আসলে মনে করেন যে আসলে বইটা পড়া দরকার, তার জীবনে দরকার, মানে বইটা হচ্ছে বিশদ জ্ঞান। বই পড়ে হচ্ছে একটা মানুষ একটা ভিডিও দেখলে 3 মিনিট হয়তো সাময়িক আনন্দ পায় কিংবা একটা জিস্ট পায়, একটা সারাংশ পায় কোনো একটা কিছু। কিন্তু একটা বই যখন মানুষ পড়ে, বইতে ডিটেইল থাকে এবং বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনা শক্তি বাড়ে এবং মানুষ একটা নিজস্ব জগৎ তৈরি করে যখন সে বইটা পড়ে। আর যখন একটা টিভি দেখে, সিনেমা দেখে, সব দেখানো হয়ে যায়, তার চিন্তার কিছু থাকে না। তো আমি যেহেতু লিখি, আমি যেটা বললাম বই পড়া আন্দোলনের সাথে যুক্ত, একটা শ্রেণী কিন্তু পড়ে, প্রচুর পড়ে। এবং আমি হয়তো মনে করি আমি পড়ি না, মানে অনেকেই পড়ে না, আসলে তা কিন্তু না। আমি দেখি যে আমার বইগুলো
অনেক বিক্রি হয়। তো তার মানে বিক্রি হয় মানে তো বই পড়ে মানুষ, না মানুষ বইটা টাকা দিয়ে কেন কিনে? হ্যাঁ, আমরা যারা বলছি বই পড়ে না, আমরাই আসলে পাঠকের কাছে পৌঁছাতে পারছি না। হ্যাঁ, বোঝাতে পারছি না, কিংবা আমি নিজে হয়তো অত বেশি বই পড়ার অভ্যাস আমার মধ্যে নেই। কিন্তু একটা শ্রেণী প্রচুর মানুষ আছে যারা অনেক বেশি বই পড়ে, এবং সেই শ্রেণীটা খুব কম না আমার ধারণা। কারণ আমরা তো দেখি যে বই কিনে মানুষ, মানে আমার বই তো কিনে। তো সেদিক থেকে আর আরেকটা হচ্ছে, যেটা যেহেতু ডাইভার্সিফাই, যেটা আপনি বললেন যে এটা মানে আগে মানুষ হয়তো প্রিন্ট বই পড়তো, এখন প্রিন্ট বই ছাড়া কিন্তু অনেকে ধরেন ইবুক রিডার কিংবা পিডিএফ বই, নানান মাধ্যমে কিন্তু মানুষ বই পড়ে। এবং অনেকগুলো অ্যাপ, আপনারা যে প্রতিষ্ঠান, এবং আরো অনেকগুলো প্রতিষ্ঠান বই নিয়ে কাজ করছে, ইবুক, ইভেন রকমারি পর্যন্ত এখন যেটাকে বলে ইবুক তারা তাদের সাইটে রেখেছে। তো হার্ড বই আমরা হয়তো দেখি যে, যদি মনে করি যে কম পড়ে, কিন্তু একটা শ্রেণী কিন্তু হয়তো ডাইভার্ট হয়ে সে তার মতো করে ইবুক পড়ছে, ওভারঅল মানুষ পড়ছে। হ্যাঁ পড়ছে। এখন যেহেতু স্মার্ট যুগে আমরা যদি বলি ফেসবুকের পরেই কিন্তু টিকটকের অবস্থান, কিংবা টিকটক কখনো কখনো প্রথম অবস্থানে যাওয়ার একেবারে তার প্রান্তে। এই অবস্থায় টিকটকের মতো প্রতিষ্ঠান তারা বুকটকের মাধ্যমে বৈচিত্র্যের সাথে যে টাই আপ করলো, এতে করে বইয়ের জগৎ আরো প্রসারিত হবে বলে আপনি মনে করেন? আমি অবশ্যই তা মনে করি। তার বলার আগে একটা কথা বলি। একটা কথা বলা হয় যে ভালো জিনিস মন্দ জিনিসকে থেকে একটা পরিবেশ থেকে বিতরণ করে। আমরা টিকটক একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্ক বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যদি বলি, এখন আমরা এটাকে যেভাবে ব্যবহার করবো সেটা সেরকম হয়ে উঠবে। কিংবা আমি যেসব বিষয়ে আগ্রহ ফিল করি টিকটকের অনেকগুলো মানে ট্যাগের মধ্যে, আমি যদি ওইটাকে ওই ধরনের ভিডিও আপ হয় কিংবা আমি অনেক বেশি দেখি, তখন সেটা হয় কি ওই কেন্দ্রিক হয়ে যায়। তো একটা সোশ্যাল প্ল্যাটফর্মকে আমরা যদি আসলে মনে করি যে জনকল্যাণে ব্যবহৃত হওয়া উচিত, জ্ঞান ভিত্তিক একটা সোসাইটি আমরা গড়ে তুলতে চাই, সেটা সব মাধ্যমগুলো ব্যবহার করি নিশ্চয়ই। তো সেক্ষেত্রে যদি এই ধরনের বৈচিত্র্য কিংবা টিকটকে যদি আমরা এই যে মানে বইকে প্রমোট করা, বইয়ের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া কিংবা জ্ঞান ভিত্তিক সামথিং কিছু করা, এটা নিশ্চয়ই আমরা সামগ্রিকভাবে উপকৃত হব, সবাই উপকৃত হব, ব্যক্তি থেকে আমাদের রাষ্ট্র সর্বত্র। টিকটক প্রেজেন্স বৈচিত্র্য, আজকের যে আমাদের বই মেলার স্টল, এই স্টলে এসে আপনার কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আর এই ধরনের উদ্যোগগুলো মানে সত্যি প্রশংসনীয়, কারণ যুগের সাথে তাল মিলিয়ে মানে যেটা হয়, মানুষকে তো মানুষ, আপনি এটা বলুন বই পড়ে না, তারপর সে কি পড়ে, কেন মানে সে আর বেটার ওয়েতে কি পড়তে পারে, যদি বলি ইবুক কিংবা অন্য কোনো মাধ্যম। তো বৈচিত্র্য যদি এইভাবে কাজে মানে এগিয়ে আসে, ইবুক কিংবা অডিও বুক, এবং এই যে আজকে স্টল কিংবা এই যে উপস্থাপনা, এবং এটা যদি বড় পরিসরে যায় বৈচিত্র্য, তাহলে নিশ্চয় পাঠক উপকৃত, অনেক মানুষ উপকৃত হবে। আর আমি ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগকে বেশ আমি ওয়েলকাম করি, এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনার পাঠকদের উদ্দেশ্যে, যেহেতু আপনার অনেকগুলো বই, প্রায় 31টা বই, এই 31টা বই খুব রিসেন্টলি বৈচিত্র্য অ্যাপে পাওয়া যাবে, এবং এই অ্যাপটা ইনস্টল করার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে আপনার বইগুলো পড়তে পারবে। তো আপনার পাঠকদের উদ্দেশ্যে বৈচিত্র্য ব্যবহারের নিয়ে কিছু বলুন। আমি প্রথমত বলবো, বই পড়ুন। আপনি যে মাধ্যম ব্যবহার করে বই পড়তে ভালোবাসেন, প্রথমত হচ্ছে বই পড়ুন। দ্বিতীয়ত, আপনার জন্য সহজলভ্য, আপনি অনেকগুলো বই একসাথে বহন করে হাঁটতে পারবেন না, কিন্তু একটা ইবুক রিডার যদি আপনার হাতে থাকে, বা একটা অ্যাপস থাকে আপনার স্মার্টফোনে, যেখানে আপনি অসংখ্য বই পাবেন, আপনার বই জাস্ট সার্চ করে আপনার পছন্দের বইটা আপনি দেখে নিলেন, এবং খুব সহজে, হয়তো আমি জানি বৈচিত্র্যের কাজটা করছে, সহজে বই পড়া। তো নিশ্চয়ই আমি আমার পাঠকদেরকেও বলবো যে আপনারা বই পড়ুন, এবং আপনার পছন্দের বই পড়ুন, এবং আপনার পছন্দের অ্যাপ ব্যবহার করে বই পড়ুন। বৈচিত্র্য সেটা একটা বড় মাধ্যম হতে পারে। অনেক বেশি পাঠক শ্রেণী তৈরিতে লেখক প্রকাশকদের যাতে স্বার্থতার দিক থেকে আবার অনেক বেশি পাঠকের কাছে আমরা পৌঁছতে পারি, এই সকল বিষয় নিয়ে বৈচিত্র্যের কাছে আপনার প্রত্যাশা? বৈচিত্র্যের কাছে একটাই প্রত্যাশা, যে বইয়ের কথাগুলো ছড়িয়ে পড়ুন মানুষের মাঝে, এবং বই পড়া আন্দোলনে এই যে বই মানে বৈচিত্র্যের মানে একটা এগিয়ে আসা, আমি প্রথমত এটাকে স্বাগত জানাই, এবং আরো বহুল প্রচার এটার সাফল্য কামনা করি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বৈচিত্র্যের সাথে থাকার জন্য এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।